ওকে, আমি শুরু করতেছি। আমরা গত ক্লাস থেকে স্টেবিলিটি নিয়ে আলোচনা করতেছি। আজকেও আমরা স্টেবিলিটি আলোচনা করব। তো আজকে আমাদের টপিকস হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি। স্টেডি স্টেট স্টেবিলিটি একটা পয়েন্ট ছিল, সেটা গত ক্লাসে আলোচনা হয়েছে। এখন ট্রানজিয়েন্ট স্টেবিলিটি এবং এটার করেসপন্ডিং ম্যাথ গুলা আমাদের টার্গেট। এটুকু শেষ করতে পারলে আমাদের স্টেবিলিটি শেষ হবে। তো স্টেবিলিটি আসলে কি? স্টেবিলিটি আসলে আহ, একটা কন্ডিশন, যে কন্ডিশন সিঙ্ক্রোনাস মেশিন গুলার মধ্যে এক্সিস্ট করে সিস্টেমের, যেখানে রোটরের অ্যাঙ্গুলার পজিশন উইথ রেসপেক্ট টু ওয়ান অ্যানাদার রিমেইনস কনস্ট্যান্ট when no disturbance is present। অথবা যখন কোনো অ্যাপিরিয়ডিক ডিস্টারবেন্স অ্যাপিয়ার করে, তখন এই রোটরের অ্যাঙ্গেল গুলা কনস্ট্যান্ট অবস্থায় এক্সিস্ট করে। তখন এই ধরনের কন্ডিশনকে পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি বলে। পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি বেসিক্যালি আমাদের সিনক্রোনাস মেশিনের অ্যাঙ্গুলার রোটরের অ্যাঙ্গুলার পজিশনের সাথে সম্পৃক্ত একটা বিষয়। আর এটা কিভাবে চেঞ্জ হয়, কিভাবে এটা ইনস্টেবিলিটির দিকে যায়, কিভাবে স্টেবিলিটিতে থাকে, এটা গত ক্লাসে একটু ডিটেলস আলোচনা হয়েছে। তো ধরো আমাদের একটা মেশিন আছে। এই মেশিনটা ইনফাইনাইট বাসের সাথে যুক্ত একটা ট্রান্সফরমার দিয়ে। তো ফর দিস পার্টিকুলার কেস আমরা ধরলাম যে এই মেশিনটা হচ্ছে কি একটা মোটর। ওকে। তো তাহলে এখানে পার্টিকুলার কেসে এই মোটরটা আমার ইনফাইনাইট বাস থেকে পাওয়ার সাপ্লাই পাচ্ছে। ইনফাইনাইট বাস মানে বুঝতেছো যে সেই ভোল্টেজের সেই পোর্শন বা নেটওয়ার্কের সেই পোর্শন, যে পোর্শনে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সব সময় কনস্ট্যান্ট থাকে থিওরিটিক্যালি। তাহলে এইখানে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি যুক্ত একটা বাস নেটওয়ার্ক থেকে এই মোটরটা একটা ট্রান্সফরমারের থ্রুতে রান হচ্ছে। তাহলে এই ইনফিনিট বাস থেকে মোটরের দিকে আমার যে এনার্জিটা আসবে, সেই পাওয়ারের পরিমাণটা লিখলো পিই। তো এটার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আমরা আঁকি, সেই ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে গিয়ে মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট, মোটরের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, আর এইদিকে হচ্ছে গিয়ে আমার ফিক্সড একটা এসি সাপ্লাই উইথ ফিক্সড ফ্রিকোয়েন্সি। সাথে মাঝখানে আমার কি আছে, একটা ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমারের জন্য ইকুইভ্যালেন্ট একটা রিঅ্যাকট্যান্স। এখন এইখান থেকে আমরা একটু স্টেবিলিটি ক্রাইটেরিয়া বের করব, মানে কোন কন্ডিশনে একটা সিস্টেম স্টেবল হয়। স্টেবিলিটি ক্রাইটেরিয়াটা বের করার জন্য আমাদের পাওয়ার আর রোটরের অ্যাঙ্গেলের ইকুয়েশনে যাইতে হবে। গত ক্লাসে আমরা এই ধরনের একটা ইকুয়েশন দেখে এসেছি যে এটা কিভাবে আসলো সেটাও দেখছি। পিই হচ্ছে কি আমার, যদি পাওয়ার হয়, পাওয়ার অফ দা ইলেকট্রিক্যাল পাওয়ার অফ দা মোটর, তাহলে ইএম এক্স ডিভাইডেড বাই সাইন ডেল্টা। ইএমটা কি? ইএমটা হচ্ছে গিয়ে মোটরের ইন্টারনাল ভোল্টেজ, ইআইটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ অফ দ্য মোটর অ্যাক্রস দ্য ট্রান্সফরমার, এই জায়গার ভোল্টেজ। আর এক্সটা হচ্ছে গিয়ে টোটাল রিঅ্যাকট্যান্স, কারেন্ট যে পাথে ফ্লো হইতেছে সেই পাথের টোটাল রিঅ্যাকট্যান্স, এক্সএস প্লাস এক্সটি। আর সাইন ডেল্টা কি? সাইন ডেল্টা হচ্ছে কি অ্যাঙ্গেল বিটুইন ইএম অ্যান্ড ইআই। ইএম ধরো একটা ভেক্টর, সেই ভেক্টরটা এদিকে আছে, ইআই একটা ভেক্টর, সেই ভেক্টরটা এদিকে আছে। এই ভেক্টর দুইটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার ডেল্টা। তো
ইএম ইন্টু ইআই ডিভাইডেড বাই এক্স, এই টার্মটাকে পি ম্যাক্সও বলে। এটাও গত ক্লাসে আমরা দেখে আসছি। তাহলে এরপরে আমাদের যে আহ, এটা ছিল, এখন গতদিন আমরা এটা নিয়ে আলোচনা করছি যে কখন ডেল্টা চেঞ্জ হয়, ডেল্টা চেঞ্জ হয় কিংবা কারেন্টের পরিমাণ কম বেশি করা যায় যখন আমরা ফিল্ড কারেন্ট চেঞ্জ করি। তো ধরো কোন একটা মুহূর্তে ফিল্ড কারেন্ট ছিল আইএফ সমান সমান IF1, মোটরের ফিল্ড কারেন্ট। মোটরের ফিল্ড কারেন্ট এখানে থাকা অবস্থায় মোটরের যে মেকানিক্যাল পাওয়ার, সেই মেকানিক্যাল পাওয়ার ছিল হচ্ছে আমাদের পিএস। এবং মোটরের মেকানিক্যাল লোড আমরা অ্যাপ্লাই করছি পিএস, এইটা মোটরের শ্যাফট পাওয়ারের সমান। মানে হচ্ছে মোটর একটা মোটর শ্যাফট একটা স্পিডে ঘুরতেছে, আর বাইরে থেকে আমরা মোটরের উপরে একটা লোড চাপাইলাম। তো ফিল্ড কারেন্ট সুনির্দিষ্ট একটা মানে থাকা অবস্থায় এই শ্যাফট পাওয়ার আর মোটরের উপর আমরা যে মেকানিক্যাল লোড অ্যাপ্লাই করছি এই দুইটা সমান। এখন হঠাৎ করে যেটা করলো যে একটা মোটর ঘুরতেছিল ঘুরতেছিল, বাইরে থেকে আমরা এটা দিয়ে ধরো একটা বিল্ডিং এর উপরে পাথর তুলতেছি, 10 কেজি পাথর, 20 কেজি, 50 কেজি, 100 কেজি পাথর তুলতেছি। তো এই মোটরটা ঘুরে ঘুরে আমার একটা কন্টেইনার, সেটাকে 150 কেজি পাথর তুলতেছে। হঠাৎ করে আমরা সেই পাথরের পরিমাণটাকে বাড়াই দিলাম, বাড়াই 200 কেজি পাথর করে দিলাম। তাহলে এখন আহ মোটরের অবস্থা কি হবে? যেহেতু হুট করে আমরা পাওয়ার চেঞ্জ করে ফেলছি, মোটর কিন্তু হুট করে তার ইনফাইনাইট বাস থেকে বা যেখান থেকে সে পাওয়ার নিচ্ছে সেটা হুট করে সে চেঞ্জ করতে পারতেছে না। কারণ তার ইলেকট্রিক পাওয়ার যেটা পিই, সেই পিই সমান সমান হচ্ছে গিয়ে P1। কারণ সে অপারেট করতেছে এট ডেল্টা 1 অ্যাঙ্গেলে। ওকে, ইআই আর ইএম এই দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ডেল্টা 1। এখন নতুন করে যেহেতু আমরা লোড চেঞ্জ করতেছি, এখন মোটরকে স্টেবল স্টেটে আসতে হইলে অ্যাডিশনাল পাওয়ার দরকার হবে। যেহেতু নতুন একটা পাওয়ার অ্যাড করছি, P2, নতুন পাওয়ার অ্যাড মানে লোড অ্যাড করার পরে মোটরের রিকোয়ার্ড পাওয়ার হয়ে গেছে P2। তাহলে এখন আগের মোটরের ইলেকট্রিক পাওয়ার ছিল P1, এর সাথে আমাদের অ্যাডিশনাল পাওয়ার লাগবে। এই অ্যাডিশনাল পাওয়ারটা ইলেকট্রিক পাওয়ার হিসেবে সে নিবে, বাট ইনিশিয়ালি মোটরের যে রোটেশনাল ইনার্শিয়া, মোটরের ধরো মোটর তো ঘুরতেছিল, তার শ্যাফট ঘুরতেছিল, তার শ্যাফট ইলেকট্রিক পাওয়ার নিয়ে ঘুরতেছিল। এই মোটরের যে মেকানিক্যাল এনার্জি স্টোরড ইন দ্য ইনার্শিয়া অফ দ্য রোটেটিং বডি, সেইখান থেকে ইনিশিয়ালি এই অ্যাডিশনাল পাওয়ারটা মোটর নেওয়া শুরু করবে। এখন স্বাভাবিকভাবে যখন কোনো কিছু ঘুরতে থাকে সেইখান থেকে সেটার ইনার্শিয়ার থেকে অ্যাডিশনাল পাওয়ার মোটর নেওয়া শুরু করবে, বা মোটরের শ্যাফট লোডের কারণে এই পাওয়ারটাকে গ্রহণ করা শুরু করবে, তখন মোটর স্লো ডাউন হবে। অর্থাৎ লোড চাপাই দেওয়ার কারণে মোটর স্লো হয়ে যাবে। মোটর স্লো হয়ে যাওয়া মানে হচ্ছে ডেল্টা ইনক্রিজ হওয়া। আহ, মানে মোটর অ্যাঙ্গেলের দিক থেকে পিছিয়ে পড়ছে। ওকে, টার্মিনাল ভোল্টেজ পিছিয়ে গেছে। এখন আগে অ্যাঙ্গেল ছিল হচ্ছে গিয়ে ডেল্টা 1, আর এখন পিছিয়ে গিয়ে এটার অ্যাঙ্গেল হয়ে যাবে ডেল্টা 2। আর আমরা গতদিন ওই যে বই থেকে দেখে আসছি যে ই সাইন ডেল্টা বা I এ কোসাইন ডেল্টা, যে টার্মটা এইটুকু কি থাকে, এইটুকু হচ্ছে গিয়ে পাওয়ারের ইয়ে,
পাওয়ারের সমানুপাতিক। তো এই উপাংশটা পাওয়ারের সমানুপাতিক। মোটর যখন পিছায় যাবে তখন উপাংশটা হয়ে যাবে এখান থেকে এতটুকু, এই উপাংশটা হয়ে যাবে তখন নতুন পাওয়ার P2। আর নতুন পাওয়ার, এই উপাংশটা বাড়াইতে হলে আসলে আমার কি করতে হবে, অ্যাঙ্গেল বাড়াইতে হবে। এই অ্যাঙ্গেলটা যখন ডেল্টা থেকে ডেল্টা 2 তে চলে আসবে, মোটর স্লো ডাউন হয়ে, তখন আমার পাওয়ারের আহ ইলেকট্রিক্যাল পাওয়ার কনজাম্পশন মোটরের বেড়ে নতুন লোড পাওয়ারের সমান হবে। আহ এখন এটা কিন্তু হুট করে আসতে পারবে না। আহ ধরো এই ডেল্টা যখন ইনক্রিজ হওয়া শুরু হবে, তখন ডেল্টা ইনক্রিজ হওয়া শুরু হওয়া মানে হচ্ছে গিয়ে মোটর ডিএসেলারেশনে চলে যাচ্ছে। এখন ডিএসেলারেশনে যেতে যেতে ডেল্টা 2 তে গিয়েই যে হুট করে থামতে পারবে এরকম না, কারণ আহ, হঠাৎ করে সে ইয়ে করতে পারবে না, আহ, আহ, থামতে পারবে না অ্যাক্সেলারেশন থেকে। যেমন হুট করে মোটর থেমে যেতে পারবে না, ঠিক তেমনি ডিএসেলারেশন থেকে হুট করে থেমে যেতে পারবে না। অর্থাৎ ডেল্টা 2 পজিশনে এসেই যে হুট করে থেমে যাবে আমরা সেটা বলতে পারবো না। সামহাও যে ডেল্টাটা হবে সেই ডেল্টাটা ডেল্টা 2 এর চেয়ে একটু বেশি হবে। বেশি হওয়ার পরে তারপরে একটু সুইং করবে, সুইং করে আবার স্টেবল পজিশনে আসবে। এইভাবে সার্টেন অ্যামাউন্ট অফ সুইং এর মাধ্যমে স্টেবল নেচারে আসবে। তো আমরা যখন কন্ট্রোল করছি তখন কন্ট্রোলে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম করছি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আনস্টেবল, একটা হচ্ছে গিয়ে স্টেবল সিস্টেম। স্টেবল সিস্টেম গুলায় আমার যে পোল গুলা থাকে সেই পোল গুলা রাইট অ্যাক্সিসে থাকে, এস প্লেনের। এবং রাইট প্লেনে যখন ইয়েগুলা থাকে, পোলগুলা থাকে, এই পোলগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন সরাসরি এক্স তোমার রিয়েল এক্সিসের উপর থাকতে পারে, অথবা রিয়েল এক্সিস এবং ইমাজিনারি এক্সিসের কম্পোনেন্ট থাকতে পারে, অথবা জে ওমেগা এক্সিসের উপর থাকতে পারে। এর উপর বেস করে কয়েক রকম সিস্টেম হয়। একটা সিস্টেম হইতেছে যে ওভার ড্যাম্প সিস্টেম। সেই সিস্টেমটা খুব ধীরে ধীরে স্টেবিলিটির দিকে আগায়। আরেকটা সিস্টেম হচ্ছে কি আন্ডার ড্যাম সিস্টেম। আন্ডার ড্যাম সিস্টেম এরকম সুইং দিয়ে দিয়ে তারপরে স্টেবিলিটির দিকে যায়। আরেকটা হচ্ছে কি ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম। ক্রিটিক্যালি ড্যাম সিস্টেম একটু ওভারশুট হয়ে তারপরে একদম ড্যাম্পিং এ পৌঁছায় যায় বা স্টেবিলিটির দিকে পৌঁছায় যায়। আনস্টেবল সিস্টেম হুট করে একদম আউট অফ রেঞ্জ চলে যায়। তাহলে এই যে এই কথাগুলো আমরা বললাম, মেশিনের ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। শুরুতে আমাদের স্টেবিলিটি ছিল হচ্ছে কি এই যে এই জায়গায় ডেল্টা 1-এ লোড একটা নির্দিষ্ট ভ্যালুতে চলতেছিল। তারপরে লোড যখন আমরা হুট করে চেঞ্জ করলাম তখন মেশিন কিন্তু তাদের ইনার্শিয়া থেকে এনার্জি সংগ্রহ করে সে আস্তে আস্তে আগাইতে থাকবে। তখন ডেল্টা চেঞ্জ হবে, ডেল্টা চেঞ্জ হয়ে কোন এক জায়গায় আসবে ডেল্টা। যদি ধরো আন্ডার ড্যাম সিস্টেম হয় তাহলে ডেল্টা একটু বাড়বে, বাড়ার পরে যতখানি দরকার তার চেয়ে একটু বেশি বেড়ে যাবে। বেশি বেড়ে যাওয়ার পরে আবার একটু কমে আগের জায়গায় আসবে। আগের জায়গায় এসে আবার একটু বাড়বে, আবার একটু কমবে। এই মাঝখানে থেকে থেকে তারপরে 2-3টা সাইকেল পার হইলে তারপরে সে একটা স্টেবল পজিশনে আসবে। সেই স্টেবল পজিশনটা হচ্ছে গিয়ে আমাদের ডেল্টা 2। ওকে, তাহলে এটা সিস্টেমের উপর নির্ভর করবে। যে ট্রান্সফার ফাংশন আছে আমাদের মোটরের ট্রান্সফার ফাংশন এবং সিস্টেমের ট্রান্সফার ফাংশন, ওইখানের ইকুয়েশন থেকে আসলে প্লট করলে, কন্ট্রোল ফাংশনটাকে যদি আমরা প্লট করি তাহলে ওইটার নেচার কি, ওভার ড্যাম, আন্ডার ড্যাম, না ক্রিটিক্যালি ড্যাম, সেই অনুযায়ী আমরা বুঝতে পারবো যে ডেল্টার স্টেবিলিটি কিভাবে পৌঁছাইছি। এটা হচ্ছে সময়ের সাথে সাথে ডেল্টার কার্ভ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে আমাদের সিস্টেম স্টেবিলিটি যাইতে হইলে সিস্টেমে তো আমার এই যে অ্যাঙ্গেল, রোটরের অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হয়। স্টেবিলিটির একটা লিমিট আছে, সেটা হচ্ছে যে
হুম। এই যে আমরা যে বললাম যে লোড বাড়াইলাম ইচ্ছা মতো, তো ইচ্ছা মতো আমরা লোড বাড়াইতে পারলেও মোটরের কিন্তু একটা লিমিটেশনস আছে। সেই লিমিটেশনসটা হচ্ছে গিয়ে পি ম্যাক্স, হচ্ছে গিয়ে তার লিমিটেশনস। এর বেশি যদি আমরা লোড চাপাই তাহলে আর মোটর স্লো ডাউন হবে। মোটর আর বেশি পাওয়ার নিতে পারবে না, মোটর আস্তে আস্তে স্লো ডাউন হবে। আর আরো বেশি যদি লোড চাপাই তাহলে একসময় মোটর বন্ধ হয়ে যাবে, লক লক রোটর কন্ডিশনে চলে যাবে। তাহলে এই পাওয়ার কতখানি আমরা লোড চাপাইতে পারবো এবং মোটর পাওয়ার কতখানি বাড়তে পারবে সেটা একটা লিমিট আছে। এই লিমিটটা হচ্ছে গিয়ে পি ম্যাক্স। আর পি ম্যাক্স এর একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা কোত্থেকে পাবো? এই ভ্যালুটা কিন্তু আমরা এই যে এই শুরুর ইকুয়েশন, এইটা হচ্ছে কি সবচেয়ে ফান্ডামেন্টাল ইকুয়েশন স্টেবিলিটির, এই ইকুয়েশন থেকে পাবো। তাহলে পি ম্যাক্সটা হচ্ছে কি এই যে এই মানটার সমান, ই এম ই আই ডিভাইডেড বাই এক্স। এই মানটুকুর সমান হচ্ছে কি আমার ম্যাক্সিমাম পাওয়ার একটা মোটরের বা জেনারেটরের। ওকে। তাইলে এখন এইটা হচ্ছে কি আমার স্টেবিলিটির লিমিট, আর এইটা হচ্ছে কি আমার রোটর অ্যাঙ্গেল ভার্সেস স্টেবিলিটির কার্ভ। তাহলে পি ম্যাক্স কখন পড়ছে? যখন ডেল্টা সমান সমান 90 ডিগ্রি হয়, তখন সাইন 90 ডিগ্রি হয়। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 1। তখন আমার পি সমান সমান হয় পি ম্যাক্স সমান সমান ই এম ই আই ডিভাইডেড বাই এক্স টোটাল। এটা হচ্ছে কি আমার স্টেবিলিটির লিমিট। তো গ্র্যাজুয়ালি আমরা যখন পাওয়ার চেঞ্জ করব তখন আমাদের ডেল্টা বাড়ায় বাড়ায় সর্বোচ্চ আমরা 90 ডিগ্রি পর্যন্ত নিতে পারবো। নিতে পারলে আমরা স্টেবল কন্ডিশন অ্যাচিভ করতে পারবো। তো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি জিনিসটা কি? ম্যাক্সিমাম পসিবল পাওয়ার থ্রু এ পয়েন্ট উইদাউট লুজিং দ্য স্টেবিলিটি এট when সার্টেন ডিস্টারবেন্স অকারেন্স। হুট করে কোনো ডিস্টারবেন্স অকারেন্স হইলো, তো আমরা ধীরে ধীরে ডেল্টা চেঞ্জ করে ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবো, যদি আমার পাওয়ারের লিমিট উইদিন দ্য কন্ডিশন থাকে। যদি এই পর্যন্ত এসে থাকে পাওয়ারের কন্ডিশন, তাহলে আমরা এই সাডেন ডিস্টারবেন্স হইলেও ওই পর্যন্ত গিয়ে স্টেবল অবস্থায় পৌঁছাইতে পারবো। এটাই হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট স্টেবিলিটির কন্ডিশন। এখন পাওয়ার সিস্টেম স্টেবিলিটির ক্ষেত্রে সবচেয়ে আহ গুরুত্বপূর্ণ যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে সুইং ইকুয়েশন। অনেক বইতে বা অনেক জায়গায় তোমরা দেখছো সুইং ইকুয়েশন, এটা সব বইতে পাবা। স্টেবিলিটির চ্যাপ্টার যেসব বইতে আছে সব বইতে সুইং ইকুয়েশন আছে। সুইং ইকুয়েশনটা কেন লাগে? সুইং ইকুয়েশনটা হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল মডেল, যেটা আমার পাওয়ার সিস্টেম বা মেশিন, রোটেটিং মেশিন যেখানে আছে সেইখানে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি ডিটারমাইন করার জন্য ম্যাথমেটিক্যালি আমাদের এই ইকুয়েশনটাকে ইউজ করতে হয়। তো এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় যে আমাদের যে পাওয়ার অ্যাঙ্গেল আছে, পাওয়ার অ্যাঙ্গেল বলে এইখানে আমরা সোফার পাওয়ার অ্যাঙ্গেলকে আলফা দিয়ে প্রকাশ করব। এই আলফাটা কি সেটা আমরা আসতেছি। পাওয়ার অ্যাঙ্গেল আলফাটা আমরা অ্যাজ এ ফাংশন অফ টাইম কিভাবে চেঞ্জ করতে পারবো সেটার আইডিয়াটা সুইং ইকুয়েশন থেকে আমরা পাবো। সুইং ইকুয়েশন প্রথমে কি? সুইং ইকুয়েশন হচ্ছে কি রোটেটিং মেশিনের জন্য। এখন কোন একটা মোটর মোটর বা রোটেটিং মেশিন, ধরো জেনারেটর, সে কাউকে পাওয়ার সাপ্লাই দিতেছে। এটার যে টর্ক, ওকে, সেই টর্ক, ইলেকট্রোম্যাগনেটিক টর্ক, ধরো এটাকে প্রকাশ করতেছে টিএস দিয়ে। ইলেকট্রোম্যাগনেটিক টর্ক ইজ ইকুয়াল টু ধরো শ্যাফট টর্ক প্লাস হচ্ছে কি আমার লসেস। তো প্রথম কথা হচ্ছে যে আমি একটা মোটরকে বা জেনারেটরকে ঘোরাচ্ছি, সেই মোটর বা ইলেকট্রিক মেশিনকে ঘোরাচ্ছি। এই ইলেকট্রিক মেশিন কোথাও পাওয়ার সাপ্লাই দিচ্ছে বা নিচ্ছে। তাহলে এটার একটা হচ্ছে গিয়ে এটার ধরো জেনারেটরের উপরে, জেনারেটরের শ্যাফটের সাথে একটা লোড লাগানো আছে। এই লোডের যে টর্ক হবে স্টেবল স্টেজে
এই জেনারেটরটা যে জ্বালানি পুড়ায় যেই টর্কটা তৈরি করতেছে, সেই টর্ক প্লাস অন্যান্য যে লস গুলা আছে, সেই লস গুলাকে অ্যাকোমোডেট করে আহ তারপরে যেই ইলেকট্রিক এনার্জিটা সে সাপ্লাই পাবে, সেই তাদের টোটাল সামেশনের সমান হইতে হবে। তো এই টিইটা হচ্ছে গিয়ে লোড কতখানি প্লাস লসেস সমান সমান হচ্ছে গিয়ে শ্যাফট টর্ক। তো এখন ধরো লস গুলাকে আমরা নিগলেক্ট করলাম, নেগলেক্ট করলে টিএস সমান সমান হবে টি, ইলেকট্রোমেকানিক্যাল টর্ক আর শ্যাফট টর্ক এই দুইটা সমান সমান হবে। এখন সুইং ইকুয়েশনে যাওয়ার আগে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে সামহাও আমাদের সিঙ্ক্রোনাস মেশিনে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরে গেল। সরে গেল মানে হচ্ছে যে মোটর স্টেবল স্পিডে নাই। মোটর একটা কন্টিনিউয়াস স্পিডে ঘুরতেছিল, সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতেছিল। এখন সেই সিঙ্ক্রোনাস স্পিড থেকে সে সরে আসছে। সিঙ্ক্রোনাস স্পিড থেকে সরে আসা মানে হচ্ছে কি ইদার সে অ্যাসেলারেট করছে অথবা ডিঅ্যাসেলারেট করছে, ত্বরণ হয়েছে অথবা মন্দন হয়েছে মেশিনটার, সিঙ্ক্রোনাস স্পিড থেকে সরে আসলো। তাহলে আহ তাহলে আমার যে এই যে একটা ব্যালেন্স কন্ডিশনে যেটা ছিল যে শ্যাফট টর্ক আর ইলেকট্রোমেকানিক্যাল টর্ক সমান ছিল, আহ এই দুইটা আর সমান নাই। ফলে ইদার এটার মধ্যে একটা অ্যাক্সেলারেটিং টর্ক যুক্ত হয়েছে। তো যদি জেনারেটর হয়, তাহলে এই ব্যালেন্স কন্ডিশন থেকে সরে আসার পরে যে অ্যাক্সেলারেটিং টর্কটা এই দুইটার ইমব্যালেন্সের কারণে যুক্ত হয়েছে, সেটা পরিমাণ হবে টিএস মাইনাস টিই, এইটা হবে গ্রেটার দেন জিরো। আর যদি মোটরের ক্ষেত্রে হয়, তাহলে টিই মাইনাস টিএস, ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারকে টর্ককে শ্যাফট টর্ক থেকে বাদ দিলে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো মোটরে। সেই পজিটিভ ভ্যালুটা হচ্ছে কি অ্যাক্সেলারেটিং টর্ক ফর মোটর। এনিওয়ে, যেটাই হোক, সিঙ্ক্রোনাস স্পিড থেকে সরে আসতে হইলে ডিস্টারবেন্স অ্যাড হয়। আর ডিস্টারবেন্স অ্যাড হইলে সে মোমেন্টারিলি এই আহ, একটা টর্ক সে পাবে। এই টর্কটা হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেটিং টর্ক। এখন আমরা পাওয়ারের ইকুয়েশন জানি, পাওয়ারের ইকুয়েশন হচ্ছে গিয়ে টি টাইমস ওমেগা। তো তাহলে এই অ্যাক্সেলারেশনটাকে দেওয়ার জন্য মোটরের কিছু এক্সট্রা পাওয়ার লাগছে। তাহলে আমরা যদি পুরো ইকুয়েশনটাকে ওমেগা দিয়ে গুণ করি জেনারেটরের জন্য, তাহলে টি এ ওমেগা টি এস ওমেগা টি ই ওমেগা, তখন আমরা এটা পাবো হচ্ছে গিয়ে পি এ সমান সমান পি এস মাইনাস পিই। অ্যাক্সেলারেটিং পাওয়ার ইজ ইকুয়ালস টু শ্যাফট পাওয়ার ডিভাইডেড বাই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার ডেভেলপড ইন দ্য মেশিন। এটা হচ্ছে গিয়ে ডিস্টারবেন্সের প্রথম স্টেপ। অ্যাক্সেলারেশনটা আসবে এখান থেকে। আর পি এ যেটা, সেইটার পরিমাণটা হচ্ছে, এই পাওয়ারের পরিমাণটা হচ্ছে আমাদের কতখানি, উম, এই যে টর্ক গুণ ওমেগা। ওকে, নাও এখন আমরা জানি যে রোটেটিং মেশিন যখন থাকে, তখন সেই রোটেটিং মেশিনের টর্কের যে সূত্র, সেই টর্কের সূত্র হচ্ছে টর্ক সমান হচ্ছে গিয়ে আই আলফা। হ্যাঁ, টাও টাও সমান সমান আই আলফা। এটা অনেক পুরানো ইকুয়েশন, এটা তোমরা জানো। এখানে আইটা কি, আইটা হচ্ছে গিয়ে জড়তার ভ্রামক। আর এটা কি, এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সমান সমান হচ্ছে গিয়ে ডি ওমেগা ডিটি। এখন এই যে অ্যাক্সেলারেটিং টর্ক যে আমরা পাইলাম, এই অ্যাক্সেলারেটিং টর্কটা আসলে কার সমান হবে, আই আলফার সমান হবে। তাহলে টি এর জায়গায় আমরা আই আলফা বসাইতে পারবো, তাই তো। এখানে আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনারশিয়া আমাদের, তো বসাইলাম। তাইলে পি এর ইকুয়েশন দাঁড়ালো আই আলফা ওমেগা। এখন আই ওমেগাকে একসাথে লিখলাম আর আলফাটাকে আলাদা লিখলাম। আই ওমেগার কিন্তু একটা মান আছে। আই ওমেগাটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে। একটা হচ্ছে গিয়ে
ইনার্শিয়াটা লিনিয়ার বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আর আই ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এইটার উপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়া কমা এগুলো আর কি অ্যাঙ্গুলার ভ্যালু, মানে রোটেশনাল ইয়ের ক্ষেত্রে এই ধরনের এম টার্মটা ইউজ করে। তো এটা আমরা কিন্তু সামনের ইকুয়েশন গুলাই দেখতে পাবো যে এম নামে একটা টার্ম আছে। তাহলে এমটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা বুঝলাম। এখন এইখান থেকে আমরা মোটরের যে অ্যাঙ্গুলার পজিশন, অ্যাঙ্গুলার এখানে কিন্তু আমরা সিঙ্ক্রোনাস জেনারেটর নিয়ে আলোচনা করতেছি। সিঙ্ক্রোনাস জেনারেটরটা রোটেট করতেছে, রোটেশন ইনিশিয়ালি শুরু হয়েছে এবং রোটেশনের সাথে অ্যাঙ্গেল যুক্ত। তো আমরা অ্যাঙ্গুলার পজিশন থিটাকে যদি প্রকাশ করি, তাহলে আলফা সমান সমান কি, আলফা সমান সমান হচ্ছে গিয়ে ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। আবার ওমেগা সমান সমান হচ্ছে গিয়ে ডি থিটা বাই ডিটি। তাহলে ওমেগার জায়গায় আমরা ডি থিটা বাই ডিটি দিতে পারি। আর ডি, এটা তাইলে ডাবল ডেরিভেটিভ অফ আলফা সমান সমান ডাবল ডেরিভেটিভ অফ ডি থিটা। তার মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন সমান সমান ডি স্কোয়ার থিটা বাই ডি টি স্কোয়ার। এগুলা সিম্পল ডিরাইভেশন আর কি। নাও এই থিটা অ্যাঙ্গেল হচ্ছে কি আমার রোটরের অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেল। আর সিঙ্ক্রোনাস মেশিনে একটা রেফারেন্স অ্যাক্সিস ধরা হয়। এই রেফারেন্স অ্যাক্সিস থেকে আমাদের সিঙ্ক্রোনাস মেশিনের ইলেকট্রিক্যাল রোটেশন, ইলেকট্রিক্যাল রোটেশন মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আমাদের রোটেট করতেছে থিটা ই, এই থিটা ই অ্যাঙ্গেলটা একটা রেফারেন্স অ্যাক্সিস থেকে একটা সার্টেন স্পিডে রোটেট করতেছে। এই সার্টেন স্পিডের যে রোটেশন, অর্থাৎ সিঙ্ক্রোনাস যে ভেক্টরটা আছে, সেই সিঙ্ক্রোনাস ভেক্টরের যে রোটেশন, সেই রোটেশনটা তার রেফারেন্স এক্সিস থেকে কতখানি দূরে আছে সেইটাকে হিসাব করা হচ্ছে গিয়ে ডেল্টা দিয়ে। ওকে, তাহলে ইলেকট্রিক্যালি রোটেটিং একটা ভেক্টর, সেই ভেক্টরটা সেটা হইতে পারে ভোল্টেজ, হইতে পারে কারেন্ট, তার যে রেফারেন্স পজিশন আছে, রেফারেন্স এক্সিস আছে, সেই রেফারেন্স এক্সিস থেকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতখানি সেটা হচ্ছে গিয়ে ডেল্টা দিয়ে আমরা রোটেট করবো সিঙ্ক্রোনাস মেশিনের রেফারেন্স এক্সিস থেকে রোটেশনের পরিমাণটাকে। ওকে, এখন টাইমের সাথে সাথে আমার যে মোটরের রোটেশন, সেই মোটরের রোটেশন যদি যেহেতু রোটেশন সেহেতু টাইমের সাথে সাথে তো চেঞ্জ হবে। সো থিটা হচ্ছে গিয়ে টাইমের একটা ফাংশন, এই জন্য থিটা ব্র্যাকেটে টি। আর থিটা এস হচ্ছে গিয়ে রেফারেন্স এক্সিস যেটা ধরা হয়েছে, সেই রেফারেন্স এক্সিস কত কোণে আছে, এটা 0 হইতে পারে, 10 ডিগ্রি হইতে পারে, 90 ডিগ্রি হইতে পারে, 180 হইতে পারে। সেটা টি সময়ে কোথায় আছে, সাথে হচ্ছে গিয়ে ডেল্টা টি। তাহলে ডেল্টাটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাসলি রোটেটিং, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আর ওমেগার সাথে এটা চেঞ্জ হয় না, ওমেগাটার সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে আমার থিটা এস এর। আর ডেল্টাটা হচ্ছে গিয়ে রেফারেন্স এক্সিস থেকে আমার ডেল্টাটা কত দূরে আছে। টাইম যদি 50 সেকেন্ড হয়, তাহলে 50 সেকেন্ড পরে ওমেগাটা ওই ডেল্টা দিয়ে ওমেগার সাথে গুণ হয়ে, টাইম দিয়ে গুণ হয়ে যত দূরে যাওয়ার কথা তত দূরে থাকবে। ওমেগা এসটা হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস। এখন থিটা টি সমান সমান হচ্ছে গিয়ে ওমেগা এস টি প্লাস ডেল্টা টি। এখন এইটাকে যদি আমরা কি করি, এই ইকুয়েশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে টাইমের রেসপেক্টে একবার ডেরিভেটিভ করলে এটা পাবো, আর দুইবার ডেরিভেটিভ করলে আমরা এই ইকুয়েশনটাও পাবো। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার, ওমেগা এস কে ডেরিভেটিভ করলে 0, আর ডেল স্কোয়ার কে এটাকে ডেরিভেটিভ করলে ডেল স্কোয়ার। তাহলে এখন আমাদের যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন
সমান সমান হচ্ছে গিয়ে ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে ডি স্কোয়ার ডেল্টা ডিটি স্কোয়ার। তো একটু আগে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে গিয়ে ওই যে অ্যাসেলারেশনের জন্য হঠাৎ ডিস্টারবেন্স অ্যাড হয়, যে অ্যাসেলারেশন হয়েছে সেটার যে পাওয়ার যেখান থেকে আমরা শুরু করছিলাম সেটা হচ্ছে গিয়ে এম ইন্টু আলফা। এম আলফা এর জায়গায় বসাইতে পারি ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার, আর ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ারের জায়গায় বসাতে পারি ডি স্কোয়ার ডেল্টা ডিটি স্কোয়ার। তাহলে আমার অ্যাক্সেলারেটিং তর পাওয়ারটা এম এর উপর ডিপেন্ড করতেছে অ্যাঙ্গুলার ইনারশিয়া বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর হচ্ছে গিয়ে ডেল্টা এর ডাবল ডেরিভেটিভের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখন এই ডেল্টা এর ডাবল ডেরিভেটিভ যেটা, এই ইকুয়েশনটাই হচ্ছে গিয়ে আমার ফাইনালি সুইং ইকুয়েশন। ওকে, তো তাহলে এম ডি স্কোয়ার ডেল্টা ডিটি স্কোয়ার সমান সমান পি এ, মানে অ্যাক্সেলারেটিং পাওয়ার সমান সমান কি পাইছিলাম আমরা, পিএস মাইনাস পিই, শ্যাফট পাওয়ার ডিভাইডেড বাই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার সমান সমান হচ্ছে গিয়ে শ্যাফট পাওয়ার মাইনাস পি সমান সমান আবার ওই শুরুর দিকে দেখলাম ইআই ইএম ডিভাইডেড বাই এক্স, এখানে লিখছি ইজি ইএম ডিভাইডেড বাই এক্স। তো এটা মেশিন, টু মেশিনস যদি হয়, একটা জেনারেটর যদি একটা মোটরকে রান করায়, তাহলে ইজি হচ্ছে গিয়ে জেনারেটর টার্মিনাল ভোল্টেজ, ইএম হচ্ছে গিয়ে মোটর টার্মিনাল ভোল্টেজ, আর এক্স তো জানোই এই মাঝখানে যে রিয়াকটেন্স, আর সাইন ডেল্টা হচ্ছে গিয়ে আমার এই ডেল্টা টাইম। তাহলে এই ডেল্টার সাথে আমরা কিন্তু এই পাশের ডেল্টার ইয়ে পাইলাম, রিলেশন পাইলাম, এবং এটা সমান সমান পি ম্যাক্স সাইন ডেল্টা। ডেল্টাটা হচ্ছে গিয়ে এই যে আমার রেফারেন্স, এবং এইটাকে টর্ক অ্যাঙ্গেলও বলে। তো এই ডেল্টা আর ওই ডেল্টা একই। এই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলটা যে রেফারেন্স থেকে যতখানি দূরে ঘুরবে, আমার ইএম এবং ইজি এই দুই জোড়ার মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাও ততখানি ঘুরবে। এই ডিফারেন্সটা সবসময় সমান থাকে। তাহলে এই ইন্টারনাল যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আমাদের রোটেটিং মেশিন কানেক্টেড টু ইনফাইনাইট বাসের ক্ষেত্রে আমরা এইভাবে এই ইকুয়েশনটাকে সুইং ইকুয়েশন বলে। এখন এই ইকুয়েশনে আমরা যে রোটেটিং মেশিনটা চিন্তা করছি সেখানে মাত্র একটা রোটেটিং মেশিন আছে, একটা রোটেটিং মেশিন ইনফাইনাইট বাসের সাথে যুক্ত, যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া এম, যেটার টর্ক অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ডেল্টা। যদি দুইটা রোটেটিং মেশিন থাকে তাহলে দুইটা সুইং ইকুয়েশন আসবে। এই তখন স্টেবিলিটি নির্ণয় করার জন্য দুইটা সুইং ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে, তিনটা মেশিন থাকলে তিনটা। মাল্টি মেশিন স্টেবিলিটির কথা যখন আসবে, ধরো একটা পাওয়ার সিস্টেমে তো কি থাকে না, এক দুইটা জেনারেটর থাকে না, কয়েকশো জেনারেটর থাকে। ফলে এই মাল্টি মেশিন গুলা থেকে কোনটা থেকে পাওয়ার দিচ্ছে কোনটা থেকে পাওয়ার নিচ্ছে, বাসের সাথে ভোল্টেজ কত আছে, এই পাওয়ারের অ্যাসেলারেশন হইলে কি হবে, আহ এটা হচ্ছে গিয়ে ওই 100টা সুইং ইকুয়েশনকে সলভ করলে পুরো সিস্টেমের স্টেবিলিটি পাওয়া যায়। সো ইন সিমুলেশন ইট টেক্স লাইক ডেজ, মান্থস টু সলভ দিস ইকুয়েশন। তো এগুলাকে সলভ করার জন্য আসলে কিছু টেকনিক আছে, টেকনিক গুলা ব্যবহার করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টুলস ব্যবহার করে এগুলাকে শর্ট করে নিয়ে আসে, শর্ট করে নিয়ে এসে মাল্টি মেশিনের স্টেবিলিটির ক্রাইটেরিয়া গুলা সেট করা হয়। সোফার আমরা এখানে যে ইয়েটা ইকুয়েশনটা দেখলাম, সেই ইকুয়েশনে এম যে ভ্যালুটা আছে, হ্যাঁ এই যে এম অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু আই আলফা এর উপর ডিপেন্ড করে, তাই না? এম সমান সমান আমরা কি পাইছি, এম সমান সমান কিন্তু মনে আছে কি না,
এম সমান সমান হচ্ছে কি আমাদের আই ওমেগা। এখন আই এর মান কিন্তু আবার কি ইনারশিয়া। এখন এই আই ওমেগা এগুলো কিন্তু সিস্টেমের সিনক্রোনাস স্পিড, ওমেগাও কিন্তু অ্যাক্সেলারেশন ডিএক্সেলারেশনের কারণে স্লাইড ভ্যারিয়েশন হইতে পারে, অর্থাৎ ওমেগা প্লাস ডেল্টা ওমেগা মাইনাস ডেল্টা ওমেগা এগুলা চেঞ্জ হইতে পারে। আবার যদি ইনার্শিয়ার সাপেক্ষে ধরি, ইনার্শিয়াও কিন্তু আমার সিস্টেম টু সিস্টেম ইনার্শিয়াও ভ্যারি করতে পারে। এখন এই মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ওমেগা এগুলার সার্টেন রেঞ্জে টুকটাক পরিবর্তন আসতে পারে। তবে নর্মালি এই কোয়েশ্চেন গুলো সলভ করার সময় আমাদের যে এম বা অ্যাঙ্গুলার মোমেন্টাম এটাকে ফিক্স ধরা হয়। আচ্ছা, এখন এই সুইং ইকুয়েশন থেকে স্টেবিলিটির একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করা হয়। এই ক্রাইটেরিয়াকে বলা হয় ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন অফ স্টেবিলিটি। এটা কি? এটা হচ্ছে গিয়ে ট্রানজিয়েন্ট কন্ডিশনে যেই প্রিন্সিপল বা যেই সিচুয়েশনের আন্ডারে আমার সিস্টেম স্টেবিলিটিতে পৌঁছায়, সুইং ইকুয়েশন সলভ না করেই আমরা একটা ক্রাইটেরিয়া সিলেক্ট করতে পারি যে এই এই সিচুয়েশনের আন্ডারে আমার সিস্টেমটা স্টেবিলিটিতে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কন্ডিশনে আছে। সেই কন্ডিশনটার নাম হচ্ছে গিয়ে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া অফ স্টেবিলিটি। এখন এটা দুইটা মেশিন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, টু মেশিন সিস্টেমস। এটা কিরকম যে আমাদের এটা হচ্ছে কি আমাদের কি সুইং ইকুয়েশন, তাই তো? এম ডি স্কোয়ার ডেল্টা ডিটি স্কোয়ার পি এস মাইনাস পি। এখন আমরা কি করলাম, উম, এটাকে ডি ডেল্টা দিয়ে এই ডেরিভেটিভটা উভয় পক্ষ নিয়ে আসলাম। ডেরিভেটিভটা নিয়ে আসার পরে এখন এইটাকে যদি ডি ডেল্টা বাই এইটার সাথে এটাকে একটু রিলেট করতে চাই, রিলেট করতে চাইলে এটাকে ডি ডিটি অফ ডি ডেল্টা হোল স্কোয়ার এইভাবে যদি লিখি এই টার্মটাকে, তাহলে এই ডেরিভেটিভটা করলে এই টার্মটা আসবে, সাথে সামনে একটা টু আসবে। এই টুটাকে কাটার জন্য আমরা এখানে একটা হাফ আনছি। সো এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন আনা যাবে যদি এখানে একটা হাফ লেখা হয়, এম লেখা হয়, আর ডি ডিটি অফ ডি ডেল্টা অফ ডিটি হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আহ, এইখান থেকে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারবো। আর এই ইকুয়েশনটা লিখতে পারবো এই যে কিভাবে লিখলাম সেই কথাটা সংক্ষেপে বলে ফেলছি, এখানে ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে। ওকে, তো এটাকে আমরা কনসিডারেশনে আনলাম। হাফ এম ডি ডিটি অফ ডি ডেল্টা ডিটি হোল স্কোয়ার পি এস মাইনাস পি ডি ডেল্টা ওভার ডিটি। এই টু আর এমটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, আর এই পাশে আমরা এটাকে ঠিক রাখলাম। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ থাকবে, জাস্ট টাইমের রেসপেক্টে ধরো ইন্টিগ্রেট করে ফেলছি। ইন্টিগ্রেট করলে এটাকে পেয়ে যাব। এখন আহ, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা সমান হইলে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, সলভ করলে আসলে ডি ডেল্টা ডিটি হোল স্কোয়ার সমান সমান হবে, এই ইকুয়েশনটাকে আমরা সলভ করতে হবে টু বাই এম পি এস মাইনাস পি ডি ডেল্টা। যেহেতু ভ্যারিয়েবল হচ্ছে কি ডি ডেল্টা, সেহেতু ডেল্টা এর সাপেক্ষে আমাদের লিমিটটা দিতে হবে। তো ইনিশিয়াল অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা নট। ডেল্টা নট অ্যাঙ্গেলটা কি? সেটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল at which the machine is operated at synchronous speed before disturbance. ডিস্টারবেন্স শুরু হওয়ার আগে স্টেবিলিটি কন্ডিশনে যে স্পিডে মেশিনটা ঘুরতেছিল সেই অ্যাঙ্গেলটা ডেল্টা নট। ওকে, তাহলে আমার এই ইকুয়েশন থেকে যদি ডি ডেল্টা ওভার
ডিটি আনি তাইলে যাতে স্কোয়ার ছিল এটাকে আমার রুট ওভার করতে হবে। তো এখন স্টেবল কন্ডিশন আসলে কি? স্টেবল কন্ডিশন হচ্ছে কি আমার রোটরের যে অ্যাঙ্গেলটা আছে, ডেল্টা যে অ্যাঙ্গেলটা বা টর্ক অ্যাঙ্গেল যেটা, এই টর্ক অ্যাঙ্গেলটা স্টেবল আছে। স্টেবল আছে মানে কনস্ট্যান্ট আছে, এটা পরিবর্তন হচ্ছে না। এটা পরিবর্তন হইলেই সুইং এর প্রশ্ন আসে। তো যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে স্টেবল কন্ডিশনের শর্ত হচ্ছে গিয়ে ডি ডেল্টা বাই ডিটি ইজ ইকুয়াল জিরো। সময়ের সাথে সাথে এটার পরিবর্তন শূন্য। সময়ের সাথে সাথে এটার পরিবর্তন যদি শূন্য হয় তাহলে এই ডান পক্ষকে শূন্য হইতে হবে। স্কোয়ার রুটের এইটার শূন্য হওয়া মানে হচ্ছে কি স্কোয়ার রুট ছাড়া ভিতরের টার্মটা শূন্য হইতে হবে। স্কোয়ার রুট ছাড়া ভিতরের টার্মটা যদি শূন্য হইতে হয়, তো এখন এই জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। হ্যাঁ, ডেল্টা নট, ডেল্টা পিএস পি ডি ডেল্টা, এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, দেখো দুইটা অ্যাঙ্গেলে ভাগ করবো। একটা ভাগ হচ্ছে গিয়ে এটা ইন্টিগ্রেশনের সূত্র একটা, যে ডেল্টা নট থেকে ডেল্টা এস আর ডেল্টা এক্স থেকে ডেল্টা ম্যাক্স, এই দুই ভাগে আমরা ভাগ করলাম। তো ডেল্টা নট থেকে যখন ডেল্টা এস এ গেল তখন পিএস মাইনাস পি ডি ডেল্টা, আর ডেল্টা এস থেকে ডেল্টা ম্যাক্সে যখন গেল তখন আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে পিএস মাইনাস পি ডি ডেল্টা সমান সমান জিরো। এখন আহ, এইটা ঠিক রাখছি। আর এইখানে যেটা করছি, পি এস মাইনাস পি এর পরিবর্তে এটাকে বদলাই দিছি। এটাকে বদলাই দিলে এই প্লাসের পরিবর্তে এখানে মাইনাস চলে আসবে, আর পি মাইনাস পি এস ভিতরে টার্মটা চেঞ্জ হয়ে যাবে। টার্মটা চেঞ্জ হয়ে গেলে আমার ওভারঅল ইকুয়েশন দাঁড়াবে, স্টেবিলিটির ইকুয়েশন দাঁড়াবে এরকম। এখন ধরো আহ, এই জিনিসটা আসলে মানে কি? এটা আসলে একটা ইন্টিগ্রেশন। ধরো ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, হ্যাঁ, তারপরে ধরো এক্স 1 থেকে এক্স 2, এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় এরিয়া আন্ডার দ্য কার্ভ। এফ এক্স যদি একটা এরকম কার্ভ হয়, এরকম একটা কার্ভ যদি এফ এক্স হয়, তাহলে সে যদি দুইটা লিমিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, x1 আর x2, আর এই ছোট ছোট ভাগগুলো যদি ডিএক্স হয়, তাহলে আমরা জানি যে এই এরিয়াটাই হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের মাধ্যমে এই এরিয়াটা পাওয়া যায়। এই ইন্টিগ্রেশন করলে এই ভিতরের এরিয়াটা পাওয়া যায়, তাই না? এই ঘটনাই কিন্তু এখানে আমাদের ঘটছে। আমাদের ইনিশিয়াল অ্যাঙ্গেল ছিল ডেল্টা নট। প্রথম ইন্টিগ্রেশনটা থেকে কি পাচ্ছি আমরা? প্রথম ইন্টিগ্রেশনটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে ডেল্টা নট ডেল্টা এস, হ্যাঁ, আর পিএস মাইনাস পিই। হ্যাঁ, পিএস হচ্ছে গিয়ে আহ, কি শ্যাফট পাওয়ার, তাই তো? শ্যাফটের পাওয়ারটা হচ্ছে গিয়ে এতটুকু, এই পুরাটা। ওকে। আর পিইটা কোনটা? পিইটা হচ্ছে কি এই কার্ভের আন্ডারে, যেই পি কার্ভ তো মনে আছে, এই যে আমরা শুরুতে যে কার্ভটা দেখছিলাম, ডেল্টার সাথে যে কার্ভটা, এই যে সবুজ রেখা দিয়ে যে কার্ভটা দেখাইতেছে, এটা তাহলে এই কার্ভটা। তো ডেল্টা নট এর আন্ডারে, ডেল্টা নট থেকে ডেল্টা এস এর আন্ডারে পিই হচ্ছে কি এই ভিতরের জায়গাটা। তাহলে পিএস থেকে পি বাদ দিলে আসলে কি থাকবে? পিএস থেকে পি বাদ দিলে আসলে এই চতুর্ভুজ থেকে ভিতরের এই কার্ভের অংশটা বাদ যাবে। বাদ গেলে কি থাকবে? ওই মাঝখানে A1 দিয়ে যে জায়গাটুকু দেখানো হয়েছে সেই জায়গাটুকু বাকি থাকবে। তাহলে এই ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছে এই A1 এর জায়গাটুকু। অনুরূপ ভাবে এই ইন্টিগ্রেশন দিয়ে কি বোঝাচ্ছে? এরিয়া আন্ডার দ্য কার্ভ পিই মাইনাস পিএস। পিই এখানে এই কার্ভ, মানে পি এর কার্ভ হচ্ছে গিয়ে, এখন ধরো আমি যদি একটা গ্রিন কালার দিয়ে দেখাই, তাহলে গ্রিন কালার দিয়ে পিই হচ্ছে গিয়ে আমার এই পুরা জায়গাটা। আর পিএস কতটুক? পিএস হচ্ছে ডেল্টা নট আর ডেল্টা এর মাঝখানে যে আয়তক্ষেত্রটা আছে সেই আয়তক্ষেত্রটা। তো আয়তক্ষেত্রটা যদি আমি ইয়েলো কালার দিয়ে দেখাই, তাহলে ডেল্টা এস থেকে ডেল্টা ম্যাক্স এর মাঝখানে, এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাঝখানে আয়তক্ষেত্রটা হচ্ছে গিয়ে
এইখানে যে আমি ইয়েটা চিন্তা করলাম, একটা আয়তক্ষেত্র চিন্তা করি, ডেল্টা এস ডেল্টা ম্যাক্সের মাঝখানে সেটা। তাহলে এবার পি থেকে পিএস বাদ দিলে আসলে জায়গা কতটুক বাকি থাকবে? জায়গা বাকি থাকবে হচ্ছে গিয়ে এই এ টু জায়গাটা বাকি থাকবে। তাহলে এখান দিয়ে বোঝাচ্ছে A1 এর জায়গাটুকু, আর এখান দিয়ে বোঝাচ্ছে A2 এর জায়গাটুকু। এই হিসাব মতে এই ইকুয়েশন অনুযায়ী A1 - A2 সমান সমান যদি 0 হয় তাহলে সিস্টেম স্টেবল হয়। অর্থাৎ A1 সমান সমান যদি A2 হয় তাহলে ওই সিস্টেমটা কিসে থাকবে? স্টেবিলিটিতে থাকবে। আর এই দুইটা হচ্ছে দুইটা এরিয়া, এর জন্য এটার নাম হচ্ছে কি, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। তাহলে ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া থেকে আসলে আমরা কি পাচ্ছি? A1 এর এরিয়াটা কতটুক সেটার একটা হিসাব এখানে দেখানো আছে, আর A2 এরিয়া কতটুক সেটার একটা হিসাব এখানে দেখানো আছে। তো তাহলে A1 A2 যখন 0 হয়, আহ, তখন আমাদের এই A1 এরিয়া সমান সমান হচ্ছে কি পিএস ইন্টু ডেল্টা এস মাইনাস ডেল্টা নট, মাইনাস ডেল্টা নট থেকে ডেল্টা এস এর ইন্টিগ্রেশন পি ম্যাক্স সাইন ডেল্টা ডি ডেল্টা। A1 এরিয়ার ইকুয়েশন এটা। ওকে, এটা হচ্ছে কি জাস্ট চতুর্ভুজটা। কথা বুঝতে পারছো? ওই যে পিএস হচ্ছে গিয়ে ম্যাক্সিমা এই লিমিট স্টেবিলিটির কন্ডিশনের, মানে সিনক্রোনাস কন্ডিশনের যে পিএস সেটা। তাহলে এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এটা হচ্ছে গিয়ে ওই কার্ভের এরিয়াটা। অনুরূপ ভাবে A2 যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এই আয়তক্ষেত্রটা হচ্ছে গিয়ে পিএস ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা এক্স, আর ওই কার্ভের এরিয়াটা হচ্ছে গিয়ে এটা। তো এখানে যদি A1 আর A2 কে সমান ধরে একটু সিম্পলিফাই করো তাহলে পাবা ডেল্টা ম্যাক্স পি ম্যাক্স ডিভাইডেড বাই পিএস কোসাইন অফ ডেল্টা ম্যাক্স ইকুয়াল ডেল্টা নট প্লাস পি ম্যাক্স ডিভাইডেড বাই পিএস কোসাইন ডেল্টা নট। এটাই হচ্ছে গিয়ে আমার A1 ইকুয়াল A2 বা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। এই ইকুয়েশন যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা আহ, যে সিস্টেমে এই ইকুয়েশন গুলা যেই ডেল্টা গুলার জন্য স্যাটিসফাই হবে, ওকে, তোমার পি ম্যাক্স পিএস এর এই রেশিও এবং ডেল্টার যে মান সেই মানের জন্য এই ইকুয়েশন গুলো স্যাটিসফাই হবে। সেই ইকুয়েশন সেই কন্ডিশন গুলো হবে গিয়ে তোমার স্টেবিলিটি কন্ডিশন। তাহলে এইখান থেকে একটা আহ, সংজ্ঞা নিয়ে আসে, সেই সংজ্ঞাটা হচ্ছে কি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। তো এটা একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে দুইটা এরিয়া তো আমরা বলতেছি A1 এবং A2। A1 এবং A2 এরিয়াটা ডিপেন্ড করতেছে ডেল্টা অ্যাঙ্গেলের উপরে। আর ডেল্টা অ্যাঙ্গেলটা কিন্তু আসলে টর্ক অ্যাঙ্গেল, এটার সাথে মানে ওই অ্যাঙ্গেলে অ্যাচিভ করতে হইলে আসলে তোমার টাইমের একটা ব্যাপার আছে। ওই যেহেতু এগুলো অ্যাসেলারেশন বা ডিঅ্যাসেলারেশনের সাথে সম্পর্কযুক্ত, মোট জেনারেটর অ্যাসেলারেট হচ্ছে বা ডিঅ্যাসেলারেট হচ্ছে। অ্যাসেলারেশন ডিঅ্যাসেলারেশন চেঞ্জ হবে আসলে কার উপর বেস করে? ইট টেক্স সার্টেন টাইম টু রিচ এট দ্যাট স্পিড অর টু গো ডাউন টু দ্যাট বিলো স্পিড। তাহলে এটা একটা সার্টেন টাইমের সাথে সম্পর্কযুক্ত। ডিস্টারবেন্স অকার হয়েছে, তারপরে গিয়ে সিস্টেম স্টেবিলিটিতে পৌঁছাইছে। তো এই পৌঁছানোর যে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে গেলে এই আহ, এইখান পর্যন্ত পৌঁছানো যাবে, ধরো এইটা ছিল আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল। এই ইনিশিয়াল অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল পর্যন্ত আমাকে পৌঁছাইতে হবে স্টেবিলিটিতে পৌঁছানোর জন্য। যদি A1 সমান সমান A2 হইতে হয় তাহলে এই টর্কের অ্যাঙ্গেলটা আমাকে বাড়ায় বাড়ায় একটা সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত পৌঁছাইতে হবে। অনুরূপভাবে আহ যদি ডিএসেলারেশন করতে হয়, ধরো একটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের রান করতেছিল, এখন সিস্টেম
ফল ব্যাক করছে, ফল ব্যাক করার কারণে এই অ্যাঙ্গেলটাকে পিছায় আমার ডিএসএলআর করে আবার একটা সিনক্রোনাস অ্যাঙ্গেলে পৌঁছাইতে পারবে। এখন দেয়ার ইজ এ সার্টেন অ্যাঙ্গেল ইন বিটুইন, যেটার পর্যন্ত ম্যাক্সিমাম আমরা যেতে পারবো, অ্যাক্সেলারেট করে যেতে পারবো, যেটা পর্যন্ত গেলে A1, এখন এদিক থেকে যদি এদিকে যায়, ধরো চিন্তা করো এদিক থেকে যদি বাম দিক থেকে যদি ডান দিকে যায়, তাহলে A1 এর এরিয়া বাড়বে আর A2 এর এরিয়া কিন্তু ক্রমাগত কমতে থাকবে। অনুরূপ ভাবে ধরো আমরা ছিলাম ডান দিকে, বাম দিকে যদি যাইতে থাকি A2 এর এরিয়া বাড়তে থাকবে আর A1 এর এরিয়া কমতে থাকবে। সো তুমি অ্যাক্সেলারেশনে যাও কিংবা ডিঅ্যাক্সেলারেশনে যাও, সুইং যেদিকেই করো, আহ বাড়ার বা কমানোর একটা লিমিট আছে। এই লিমিটের বাইরে গেলে আর A1 A2 এর সমান থাকতে পারবে না, A1 বেশি হয়ে যাবে অথবা A2 বেশি হয়ে যাবে, যে কোনো একদিকে শর্টেজ করবে, যে কোনো একদিকে বেশি হয়ে যাবে। There is a certain angle on the power angle curve above synchronous speed, and when you accelerate you have to uh, stop there, অথবা যখন তুমি ডিএসেলারেট করবা তখন তোমাকে ওইখানে এসে থামতে হবে। তাহলে ওই যে সার্টেন অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেটাকে ফল্ট ক্লিয়ার করার সময় ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়াকে মিট করার জন্য আমরা আহ, মানে ফল্টকে ক্লিয়ার করার জন্য বা ডিস্টারবেন্সকে দূর করার জন্য অ্যাঙ্গেলের সর্বোচ্চ যে মান বা সর্বনিম্ন যে মান, সোজা কথায় হচ্ছে গিয়ে পাওয়ার অ্যাঙ্গেল কার্ভের যেই পয়েন্টের অ্যাঙ্গেলের যে পয়েন্টে স্টেবিলিটি কে আমরা অ্যাচিভ করতে পারবো ক্রিটিক্যালি, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। আর আহ, আমার স্টেবিলিটি কন্ডিশন থেকে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল পর্যন্ত মুভ করতে যে করেসপন্ডিং টাইম লাগে সেই টাইমটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। তাহলে ডেল্টা সিআরটা হচ্ছে কি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল আর টি সিআরটা হচ্ছে কি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। তো ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা এই যে এই ইকুয়েশনটা, ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা থেকে আমরা ডেল্টা সিআর এর ইকুয়েশন বের করে নিয়ে আসতে পারবো। সেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ইকুয়েশনটা হচ্ছে কি আমার এটা, ইকুয়েটিং ডেল্টা 1 এবং ডেল্টা 2 যদি সেম হয়, তাহলে আমার কস ডেল্টা ক্রিটিক্যাল ইজ ইকুয়ালস টু পিএস ওভার পি ম্যাক্স, ডেল্টা ম্যাক্স মাইনাস ডে নট প্লাস কস ডেল্টা ম্যাক্স। সো ডেল্টা ক্রিটিক্যাল তুমি কোসাইন ইনভার্স দিয়ে এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারবা, যেখানে পিএস ওভার পি ম্যাক্সটা আসলে সাইন ডেল্টা নট কে ইন্ডিকেট করে, আর ডেল্টা ম্যাক্স এই ক্ষেত্রে কোসাইন ডেল্টা নট কে ইন্ডিকেট করে। সো এইটার ডিরাইভেশনটা মোরলেস এরকম। আর যখন ফল্ট কন্ডিশন ঘটে তখন ডেল্টা ক্রিটিক্যাল ইজ ইকুয়ালস ওমেগা এস পি এস 4H ডিভাইডেড বাই টি সি আর স্কোয়ার ডিভাইড প্লাস ডেল্টা নট। এটার ডিরাইভেশনে আমরা যাচ্ছি না। সো টি ক্রিটিক্যাল সমান সমান হচ্ছে গিয়ে এইটা ওই যে ইয়েকে সলভ করলে পাওয়া যাবে। ক্রিটিক্যাল কন্ডিশনে আমার যে সুইং ইকুয়েশন আছে সেই সুইং ইকুয়েশনকে সলভ করলে এটা পাওয়া যাবে। সো আর টাইমটা ডি ওমেগা ডিটি এইখানের কন্ডিশন থেকে যদি তুমি ইন্টিগ্রেট করো, টাইমকে ইন্টিগ্রেট করো, তখন ইকুয়েশনে টাইম আসবে। সেই টাইমের জায়গায় টি ক্রিটিক্যাল বসাইতে হবে আর ডেল্টার জায়গায় ডেল্টা ক্রিটিক্যাল বসাইতে হবে। তো এইখানে এইচ নামে একটা টার্ম আসছে। আহ এই এইচ টার্মটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে যুক্ত একটা টার্ম। আমরা যখন ম্যাথমেটিক্স পড়বো তখন এইচ এর মিনিংটা আমরা ওখান থেকে দেখব। এনিওয়ে, টি ক্রিটিক্যালের স্কোয়ারের মানে টি ক্রিটিক্যাল স্কোয়ারটা এখানে বাদ যাবে। টি ক্রিটিক্যাল সমান সমান হচ্ছে কি আমার রুট ওভার অফ 4H ডেল্টা সিআর মাইনাস ডেল্টা নট ওমেগা এস বাই পিএস, ওমেগা এস ইন্টু পিএস রুট ওভার। এইখান থেকে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার ক্রিটিক্যাল
অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল টাইম ফর ক্লিয়ারিং দ্য ফল্ট, এই দুইটার ইকুয়েশন পাবো। এরপর আমাদের কিছু ম্যাথমেটিক্স আছে। এই ম্যাথমেটিক্স গুলা থেকে আমরা ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ার সলভিং এর বিভিন্ন টেকনিক আমরা দেখবো, এবং করেসপন্ডিং ম্যাথমেটিক্স গুলো আমরা এখান থেকে দেখবো। সো আজকের ক্লাস এতটুকুই।